গল্পটা আমি শুনেছিলাম আমার বন্ধু ধ্রুব কুণ্ডুর কাছ থেকে। ধ্রুব থাকে আমেরিকায়, মাঝে মাঝে দেশে আসে, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে, হইচই করে আড্ডা দিয়ে আবার ফিরে যায়। ধ্রুবর স্বাস্থ্য যেমন ভালো তেমনি সাহসী, কোনো কিছুতেই সে ভয় পায় না। তবু সে একটি মাত্র ভয় পেয়েছিল, তাও বেশি দিন আগের কথা নয়। বছর দুয়েক আগে ধ্রুব নিউ ইয়র্ক থেকে কলকাতায় আসবার 3 দশেক পরে কি একটা কাজে পাটনা গিয়েছিল। যারা বিদেশে থাকে তাদের প্লেনে চেপে ঘোরাঘুরির অভ্যেস হয়ে যায়। সময় বাঁচানোর জন্য পাটনা থেকে ধ্রুবর প্লেনে ফেরার কথা ছিল, কিন্তু কিসের একটা গোলমালে পাটনা এয়ারপোর্টে দুদিন কোনো প্লেন নামতে পারছিল না। তাই ধ্রুব ট্রেনের টিকিট কাটল। ট্রেনের কামরায় বসে ধ্রুব এক মনে একটা ডিটেকটিভ বই পড়ছিল। হঠাৎ এক সময় সে চোখ তুলে বাইরে তাকালো। ট্রেনটা একটা স্টেশনে থেমে আছে। স্টেশনের নাম মধুপুর। মধুপুর নামটা দেখেই কেমন করতে লাগলো ধ্রুবর মন। সে বাক্স তুলে নিয়ে আচমকা ওই স্টেশনেই নেমে পড়ল। তার পরের ঘটনা ধ্রুবর নিজের মুখেই শোনা যাক। মধুপুরে আমাদের একটা বাড়ি আছে। অনেকদিন সেই বাড়িতে যাইনি, অন্তত 10 বছর তো হবেই। ছেলেবেলায় প্রত্যেক বছর যেখানে বড় দল মিলে আসা হতো, সেখানে আজ আসাই হয় না। গুরুজনেরা আসতেন, খুড়তুতো জ্যাঠতুতো ভাই বোনেরা আসতো, দারুণ ভালো লাগতো। সেই সব স্মৃতি মনে পড়ে গেল। কতদিন বাড়িটা দেখিনি, হয়তো জীবনে আর কোনোদিন দেখাও হবে না। তাই নেমে পড়লুম ট্রেন থেকে। এতদিন পরে এলেও মধুপুরের রাস্তাঘাট আমার বেশ মনে আছে। একটা সাইকেল রিক্সা নিয়ে পৌঁছে গেলাম আমাদের সেই বাড়িটায়। বাড়ির দোতলা আর সামনে অনেক বড় বাগান। লিচু গাছ, জামরুল গাছ, আম গাছগুলো এখনো আছে। একদিকে একটা মস্ত বড় কুয়ো। অত বড় কুয়ো খুব কম বাড়িতেই থাকে। বাড়িতে 2জন দারোয়ান, একজন মালি আর একজন সরকার বাবু থাকেন। এখন আর কলকাতা থেকে বড় দল আসে না। আমার মা বাবা শুধু শীতকালে আসেন একবার। শীতকালে এখানে এলে স্বাস্থ্য ভালো হয়, বলা ভালো স্বাস্থ্য ভালো থাকে। সরকারবাবু আমাকে দেখে চিনতে পারলেন। অবাকও হলেন বটে। আমি যে কলকাতায় ফিরেছি উনি তা জানতেন না। ভাবলেন আমি বুঝি আমেরিকা থেকে সোজা মধুপুরে চলে এসেছি। আমার খাওয়া দাওয়ার জন্য ওরা খুব ব্যস্ত হয়ে উঠলেন। আমি যখন পৌঁছেছি তখন সন্ধে 7টা। আমি বললাম, রাত্রিরে আমি বেশি খাই না, 2-3টে রুটি আর একটু মুরগির মাংস হলেই চলবে। মুরগি তো এখানে সহজেই পাওয়া যায়। সরকার মশাই আমাকে একতলায় একখানা ঘর খুলে দিলেন, কিন্তু আমি বললুম আমি দোতলায় ডান দিকের কোণের ঘরটায় থাকতে চাই। ছেলেবেলায় আমরা ভাই বোনেরা ওই ঘরটাই থাকতাম, তাই ওই ঘরটাই আমার বেশি পছন্দ। সরকার মশাই আমতা আমতা করতে লাগলেন। তিনি বললেন, ওপর তলাটা একদম ফাঁকা, সেখানে আপনি একা একা থাকবেন। শুনে আমার হাসি পেল। ফাঁকা হলে অসুবিধাটা কি আছে? বিদেশে কত জায়গায় আমাদের একা একা থাকতে হয়। সরকারবাবু লোক লাগিয়ে দোতলার সেই ঘরটা সাফ করিয়ে দিলেন। তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে আমি ওপরে চলে গেলাম। দোতলায় 6খানা ঘর, মাঝখানে টানা বারান্দা। অন্য সব ঘর তালা বন্ধ। আমাদের এই ঘরটায় একটা পেল্লায় বড় পালঙ্ক পাতা, তাতে পুরু গদির বিছানা,
একসঙ্গে 4-5 জন এই বিছানায় শুয়ে পড়তে পারবে। ঘড়িতে দেখি মাত্র 9টা বাজে। আমার বাপু এত তাড়াতাড়ি ঘুমাবার অভ্যাস নেই, কিন্তু মধুপুর এর মধ্যেই নিঝুম। এখন আমাদের তো আর কিছু করবার নেই। ছেলেবেলার এই সময়টাতেও আমরা কত রকমের খেলা করতাম, সত্যি। এখন সেখানে একলা এই ঘরটাতে বেশ খারাপ লাগতে লাগলো। তো যাই হোক, সেই ডিটেকটিভ বইটা খুলে আমি পড়তে শুরু করলাম। কতক্ষণ পড়েছি খেয়াল নেই। হঠাৎ এক সময় কিসের যেন অস্বস্তি হতে লাগলো, কেন তা জানি না, তবে যেন গায়ে বেশ একটু জ্বালা জ্বালা মতন করছে। তাকিয়ে দেখি ঘরের সব কটা জানালা বন্ধ। যদিও শীত পড়েছে, জানালা না খুললেও চলে, কিন্তু আমি একেবারে বন্ধ ঘরে থাকতে পারি না আবার। তাই উঠে জানালাগুলো খোলার চেষ্টা করলাম। ঘরে 3টে জানালা, কিন্তু আশ্চর্য ব্যাপার, একটা জানালাও আমি খুলতে পারলাম না ঠেলাঠেলি করে। অনেকদিন খোলা হয়নি তো, তাই জবরজং পুরো আটকে গেছে। জানালা খোলা গেল না বলে বেশ বিরক্ত লাগলো, কিন্তু এখন সরকারবাবুকে ডাকাডাকি করবার মনেও হলো না। গায়ের জামাটা খুলে ফেললাম, তাতে গরম খানিকটা কমলো। 4 দেওয়ালে 4টে ঘুলঘুলি আছে, সুতরাং দম বন্ধ হয়ে মরবো না। খানিকক্ষণ বাদে বইটা শেষ হয়ে গেল। আর তো কিছুই করার নেই, সুতরাং শুয়ে পড়লাম আলো নিভিয়ে। কিন্তু তারপরেও ঘুম আসে না। বিছানায় শুয়ে ছটফট করতে লাগলাম। কিসের যেন অস্বস্তি, গরম আর লাগছে না, একটু শীত শীতই করছে, অথচ বিছানায় এদিক ওদিক গড়াচ্ছি। তখন মনে হলো, দূর ছাই, কেন যে মধুপুরে নামতে গেলাম। ছেলেবেলায় যেসব জায়গা খুব ভালো লেগেছে, বড় হয়ে একা সেসব জায়গায় আমার আর সেরকম ভালো লাগাটা আমি খুঁজে পাই না। হঠাৎ আমার খাটের ঠিক সামনের জানলাটায় দুমদুম করে শব্দ হলো। শব্দটা এত জোরে আর এতই অকস্মাৎ যে আমি প্রায় লাফিয়ে উঠলাম। এ কি কাণ্ড! বাইরে থেকে দোতলার জানলায় কে ধাক্কা দেবে? কিন্তু এত রাতে আমার গলা শুকিয়ে গেল। আমি বিছানা থেকেও নামতে পারলাম না। আমি এত ভয় পেয়েছি যে তার জন্য নিজেই অবাক হয়ে গেছি। যদিও বা কিসের ভয়? চোর ডাকাত? এত জোরে আওয়াজ হলে নিচের দারোয়ানরা শুনতে পাবে না? কিন্তু কই, আর কারোর গলার আওয়াজ তো শোনা যাচ্ছে না। 5 মিনিট কাটলো। 5 মিনিট বাদে ঠিক আরেকবার ওই রকম ভাবেই দুমদুম করে শব্দ হলো, ঠিক 5 বার। কেউ যেন জানলাটা খুলতে চাইছে, কিন্তু এই জানলা তো ভেতরের দিকে খুলবে না। ভেতরে তো লোহার শিক বসান। আমি কে বলতে গেলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। এক্ষুনি 1 গ্লাস জল না খেলে যেন আমি মরেই যাব। যদিও পালঙ্কের পাশে একটা জলের জাগ রাখা ছিল, কোনো ক্রমে সেটাকে তুলে জল খাওয়ার চেষ্টা করলাম। সবে মাত্র 2 ফোঁটা জল গলায় দিয়েছি, অমনি আবার সেই শব্দ। জলের জগটা খসে পড়ে গেল আমার হাত থেকে, ভিজে গেল বিছানা। জলের জগটা মাটিতে গড়িয়ে পড়ে ঢং করে শব্দ হলো। আমার হাত পা একেবারে অবশ হয়ে গেছে। জানালায় এত জোরে আওয়াজ হচ্ছে, অথচ নিচতলা থেকে কারুর কোনো সাড়া শব্দ হচ্ছে না বলেই আমার বেশি ভয় করতে লাগলো।
তবে কি সবাই রাত্রির বেলায় বাড়ি ছেড়ে পালিয়ে যায়? চতুর্থবার আওয়াজ হওয়াতে আমি আর থাকতে পারলাম না। একটা কিছু করতেই হবে, নইলে ভয় আমার দম আটকে যাবে। পাগলের মতো আমি খাট থেকে নেমে ছুটে গেলাম জানলার কাছে। তারপর কান্নায় ফোপাতে ফোপাতে আমি সেই জানলাটার এক ধাক্কা মারলাম। আশ্চর্য ব্যাপার, আগে শত চেষ্টা করে ওই জানলাটা আমি খুলতে পারিনি। এবার একটা ঠেলা মারতেই দুটো পাল্লা হাট করে খুলে গেল। কিন্তু কই, বাইরে তো বাইরে তো কেউ নেই। আকাশে ধপধপে জ্যোৎস্না। জানালা দিয়ে আমি বাড়ির গেট, বাগান, কুয়োতলা পর্যন্ত দেখতে পেলাম। মানুষজনের চিহ্ন নেই কোনো। তারপর কে যেন ডাকলো, আমার সারা শরীর শিউরে উঠলো একেবারে। কোথাও কেউ নেই, তবু আমার নাম ধরে কে ডাকছে মেয়েলি গলায়। আবার শুনলাম সেই ডাক, কেউ যেন খুব মিষ্টি স্বরে আমায় ডাকছে। তারপর দেখতে পেলাম আমার ঘরের নিচে যে ছোট পাঁচিলটা, সেখানে একটি মেয়ে বসে আছে, ডুরে শাড়ি পরা, মুখটা অন্যদিকে ফেরানো। আমি অতি কষ্টে বললাম, কে কে ওখানে? মেয়েটি এবার মুখ ফিরিয়ে আবার ডাকল, আমার বুকের মধ্যে একটা তুম করে ধাক্কা লাগলো। আমার মনে পড়ে গেল সব কথা। মেয়েটি পাঁচিল থেকে নেমে এবার হাঁটতে লাগলো, এগিয়ে গেল কুয়োতলার দিকে। আমার ইচ্ছে হলো ছুটে আমি বাইরে যাই, কিন্তু আমার হাত পা যেন ভারী হয়ে গেছে। পাগুলো তো যেন লোহার মতন ভারী লাগছে। আমার একটু নর্মাল ক্ষমতা পাচ্ছি না আমি। মেয়েটি আস্তে আস্তে হেঁটে গিয়ে কুয়োর ওপর উঠে দাঁড়ালো, আমার দিকে ফিরে বলল, তুই ভালো আছিস তো? আমি অস্ফুট গলায় বললাম, দিদি দিদি। আমার চোখ দিয়ে ঝরঝর করে জল ঝরতে লাগলো। আমি আর কিচ্ছু দেখতে পেলাম না, কিচ্ছু না। একটু পরে চোখ মুছে দেখি আর কোনো কিছুই সেখানে নেই, অদৃশ্য হয়ে গেছে। আমার দিদি ওই কুয়োতে ডুবে মারা যায়। সে অনেককাল আগের কথা। আমার তখন মাত্র 6-7 বছর বয়স। আমরা অনেকে একসঙ্গে স্নান করছিলাম ওখানে। দিদি হঠাৎ পা পিছলে পড়ে গেল। আমি হাত বাড়িয়েও ধরতে পারিনি। তারপর 24 বছর কেটে গেছে। সে ঘটনা আমি ভুলেই গিয়েছিলাম একেবারে। সেই দিদির মুখটাও মনে ছিল না, কিন্তু দেখা মাত্র চিনতে পারলাম। হ্যাঁ, চিনতে পারলাম। গল্প থামাবার পর আমি ধ্রুবকে বললাম, নিশ্চয়ই তোমার চোখের ভুল,
এরম ঘটনা অনেক শোনা যায়। ধ্রুব আমাকে বাধা দিয়ে বলল। জানি, সকলেই এ কথা বলে আমায়, কিন্তু আমি তো জানি কোনটা চোখের ভুল আর কোনটা সত্যি। মধুপুরে পৌঁছে দিদির কথা আমার একবারও মনে পড়েনি। 25 বছর আগেকার সেই ঘটনার কথা আমি গত 15 বছরে একবারও ভাবিনি। তবু কি করে মনের ভুল বা চোখের ভুল হবে? আসলে কি জানো, আমি অনেকদিন পর মধুপুরে এসেছিলাম তো, তাই দিদি এসেছিল আমার খবর জানতে। জানালার ধাক্কা শুনে আমি প্রচন্ড ভয় পেয়েছিলাম, সেটা ঠিক, কিন্তু দিদিকে দেখার পর আমার ভয় একেবারে কেটে গিয়েছিল। অনেকক্ষণ আমি জানালার সামনে দাঁড়িয়ে কেঁদেছিলাম দিদির জন্য। তারপর সেই ভিজে যাওয়া বিছানার একপাশে শুয়ে পড়তেই আমার সাথে সাথে ঘুম চলে এলো। পরদিন সকালে আমি সরকারবাবুদের একটা কথাও বলিনি, শুধু কুয়োর পাড়ে একটা ফুল রেখে এসেছিলাম।